আপনারা কি কখনো এমন এক জগতের কথা কল্পনা করতে পারেন যেখানে সূর্যের আলো পৌঁছয় ঠিকই, কিন্তু ন্যায়ের আলো কোনোদিন প্রবেশ করতে পারে না? এমন এক জগৎ যেখানে ঢোকার পর মানুষের পরিচয় মুছে যায় আর কয়েদি নাম্বারটাই হয়ে ওঠে একমাত্র সত্য। স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আজ আমি আপনাদের শোনাবো এমন এক হাড় হিম করা গল্প যা শোনার পর আপনার পায়ের তলার মাটি সরে যেতে বাধ্য। এই গল্প কোনো সাধারণ অপরাধীর নয়, এই গল্প এক অকুতভয় নারীর যে স্বেচ্ছায় পা রেখেছিল নরকের অন্ধকারে। তার উদ্দেশ্য নিজের অপরাধের প্রায়শ্চিত্ত করা নয়, বরং এক ভয়াবহ সত্যকে দিনের আলোয় নিয়ে আসা। ভাবুন তো, একজন গর্ভবতী নারী যার চোখে কোনো ভয় নেই, বরং জ্বলছে দাউ দাউ করে জ্বলে ওঠা এক প্রতিশোধের আগুন। সে কেন নিজের ইচ্ছায় জেলের অন্ধকার কুঠুরিতে নিজেকে বন্দী করবে? কিসের সন্ধানে সে বাজি রেখেছে নিজের এবং নিজের আগন্তুক সন্তানের জীবন? রূপপুর জেলের সেই বন্ধ দরজার ওপারে আসলে কি ঘটে চলেছে প্রতিনিয়ত? কি সেই মশলা যার নাম শুনলে জেলের কয়েদিদের আত্মা কেঁপে ওঠে? আজ আমরা উন্মোচন করব অনুসন্ধান সিরিজের এই রহস্যময় অধ্যায়, যেখানে প্রতিটি মুহূর্ত অপেক্ষা করছে বিশ্বাসঘাতকতা, রাজনীতি এবং ক্ষমতার নোংরা খেলা। গল্পের মোড়কে মোড়কে লুকিয়ে আছে এমন সব টুইস্ট যা আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত শ্বাসরুদ্ধ করে রাখবে। তো চলুন আর দেরি না করে ডুব দেওয়া যাক এই অন্ধকার জগতের গভীরে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই রূপপুর জেলের সেই কুখ্যাত প্রাঙ্গণ। একটি প্রিজন ভ্যান এসে থামলো জেলের গেটে। ভ্যান থেকে নামিয়ে আনা হলো 16 জন নারী কয়েদিকে। তাদের প্রত্যেকের মুখেই আতঙ্কের ছাপ স্পষ্ট, কিন্তু একজনকে দেখে মনে হয় সে যেন অন্য কোনো জগতের মানুষ। তার নাম হলো অনুমিতা সেন। বর্তমানে সে সন্তান সম্ভবা। তার শারীরিক অবস্থা খারাপ হলেও তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত দৃঢ়তা আছে। জেল ওয়ার্ডেন যখন কর্কশ গলায় এক এক করে কয়েদিদের নাম ধরে ডাকছিল এবং এন্ট্রি করছিল, তখন অনুমিতার সেদিকে কোনো ভ্রুক্ষেপই ছিল না। সে যেন আনমনে অন্য কোনো ভাবনায় ডুবেছিল। হয়তো সে ভাবছিল তার ফেলে আসা অতীতের কথা, অথবা হয়তো সে ছক কষছিল ভবিষ্যতের কোনো ভয়ঙ্কর পরিকল্পনার। ওয়ার্ডেন যখন তার নাম ধরে ডাকে, গভীর চিন্তায় মগ্ন অনুমিতা তা শুনতে পায় না। আর জেলের নিয়ম বড়ই নিষ্ঠুর। তার এই সামান্য ভুলের জন্য একজন কনস্টেবল এগিয়ে এসে সজোরে তার গালে একখানা চড় বসিয়ে দেয় এবং অত্যন্ত নোংরা ভাষায় গালিগালাজ শুরু করে। এই দৃশ্যটি দেখলে দর্শকের মনে প্রথম প্রশ্নই জাগবে। অনুমিতাকে দেখলেই বোঝা যায় সে অত্যন্ত সম্ভ্রান্ত এবং ভদ্র পরিবারের মেয়ে। তাহলে এমন একজন গর্ভবতী নারী কেন এই নরকতুল্য কারাগারে? কি এমন সে অপরাধ করেছে যে পুলিশ তার সাথে এমন অমানবিক আচরণ করছে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কয়েক মাস আগের এক ঘটনায়। চলুন আমরা ফিরে যাই সেই অতীতে, যেখানে সবকিছুই ছিল স্বাভাবিক এবং খুব সুন্দর। এবার সিন চলে আসে কয়েক মাস আগে। অনুমিতা সেন ছিল বেঙ্গল বুলেটিন নামক একটি জনপ্রিয় নিউজ চ্যানেলের একজন নিবেদিত প্রাণ এবং সাহসী সাংবাদিক। তার সততা এবং সাহসিকতার জন্য অফিসের সবাই তাকেই পছন্দ করত। একদিন গল্পের মোড় নেয় যখন অনুর বস সজল তাকে তার কেবিনে ডেকে পাঠায়। সজল অনুকে একটি বিশেষ দায়িত্ব দেয় যে নারায়ণ সান্যাল নামের এক হাই প্রোফাইল কয়েদির ইন্টারভিউ নিতে হবে। নারায়ণ সান্যাল কোনো সাধারণ কয়েদি নয়। দুর্নীতির দায়ে বর্তমানে সে রূপপুর জেলে বন্দী। কিন্তু আশ্চর্যের বিষয় যেটা হলো, সেটা এই ইন্টারভিউয়ের জন্য নারায়ণ সান্যাল নিজেই বিশেষ করে অনুমিতার নাম প্রস্তাব করেছে। কারণ গত মাসে মুখ্যমন্ত্রী বা সিএম এর নেওয়া একটি ইন্টারভিউ দেখে নারায়ণ অনুর সাহসিকতায় মুগ্ধ হয়েছিল। অনু এই চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি হয়ে যায়, কিন্তু সজল তাকে কোনো এক অজ্ঞাত কারণে সতর্ক থাকার পরামর্শ দেয়। এই সতর্কতা কি কেবলই বসের যত্ন ছিল, নাকি এর পিছনে ছিল অন্য কোনো ইঙ্গিত? সেদিন রাতে বাড়ি ফিরে অনুমিতা ভাবতে থাকে নারায়ণ সান্যালের কথা। ঠিক সেই মুহূর্তেই তার ফোনে ভেসে ওঠে অর্ণবের নাম। অর্ণব হলো অনুর জীবনের ভালোবাসা, যার সাথে আর কিছুদিন পরেই তার বিয়ে হওয়ার কথা। তাদের ফোন আলাপে উঠে আসে ভবিষ্যৎ নিয়ে নানা স্বপ্ন, সংসার এবং ভালোবাসার কথা। জীবনের এই সোনালি দিনগুলোতে অনুমিতা তার প্রয়াত বাবাকে খুব মিস করে, যিনি তাকে ছোটবেলায় রেখে মারা গিয়েছিলেন। বাবার স্মৃতি এবং অর্ণবের ভালোবাসা, এই দুই ছিল অনুমিতার জীবনের শক্তির উৎস। পরদিন সকালে অনুমিতা তার সহকারী ভম্বলকে সাথে নিয়ে পৌঁছে যায় রূপপুর জেলের গেটে। জেলের ভেতরে ঢোকার নিয়ম বড়ই কঠোর।
গেটে থাকা কনস্টেবলরা তাদের তল্লাশি নেয়। সাংবাদিক হিসেবে এই তল্লাশি সাধারণ মনে হলেও একজন কয়েদির জন্য এই তল্লাশি প্রক্রিয়াই কিন্তু হয়ে ওঠে এক বিভীষিকা। কয়েদিদের সম্পূর্ণ বিবস্ত্র করে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে যেভাবে পরীক্ষা করা হয় তা বর্বরতার চেয়ে কোনো অংশে কম নয়। ভবিষ্যতে অনুমিতা যখন কয়েদি হিসেবে এখানে আসবে, তখন তাকেও যে এই একই নির্মম পরিস্থিতির শিকার হতে হবে তার গর্ভাবস্থা বা অনুরোধ কোনো কিছুই পাষাণ পুলিশদের মন গলাতে পারবে না, সে তখন হয়তো ভাবতেও পারেনি। জেল সুপার ভিক্টর পাকরাশি অনুমিতাকে নিয়ে যায় পুরুষদের কারাগারের দিকে, যেখানে নারায়ণ সান্যালকে রাখা হয়েছে। যাওয়ার পথে তাদের পার হতে হয় মহিলা কারাগারের সামনে দিয়ে। ঠিক তখনই ঘটে এক হৃদয় বিদারক ঘটনা। এক মহিলা কয়েদি হঠাৎ ছুটে এসে জেল সুপারের পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে। সে চিৎকার করে বলতে থাকে তার পেটের বাচ্চাটাকে যেন মেরে ফেলা না হয়। জেল সুপার নির্লিপ্তভাবে জানায় এই কয়েদি কিছুদিন আগে পেরোলে মুক্তি পেয়ে বাড়ি গিয়েছিল এবং সেখান থেকেই গর্ভবতী হয়ে ফিরেছে, কিন্তু জেল কর্তৃপক্ষ এখন জোর করে তার গর্ভপাত বা অ্যাবর্শন করাতে চাইছে। মেয়েটির আর্তনাদ এবং জেল সুপারের নিষ্ঠুরতা দেখে অনুমিতা শিউরে ওঠে। সে সুপারকে অনুরোধ করে বাচ্চাটিকে বাঁচানোর কোনো উপায় আছে কিনা। আর সুপার বাঁকা হেসে উত্তর দেয়, উপায় আছে, কিন্তু জেলের ভিতরের দুনিয়া বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা। এখানকার নিয়ম কানুন বোঝা সাধারণ মানুষের কম্য নয়। শেষমেশ কনস্টেবলরা জোর করেই মেয়েটিকে টেনে হিচড়ে ভেতরে নিয়ে যায়। এরপর অনুমিতা পৌঁছে যায় নারায়ণ সান্যালের সেলে। সেখানে গিয়ে সে এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। নারায়ণ সান্যাল বই পড়ছিল, এমন সময় একটি আহত পায়রা তার সামনে এসে পড়ে। দুর্নীতির দায়ে জেল খাটা এক রাজনীতিককে দেখা যায় পরম মমতায় সেই পায়রাটির সেবা করতে। সে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে অনুকে দেখে বলে আজ তার মন ভালো নেই, ইন্টারভিউ পরে হবে। নারায়ণের মুখে শোনা যায় মানবতার বাণী, মানুষ কতটা বিষাক্ত হয়ে গেছে, পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। ভোম্বল এই দৃশ্য দেখে গলে গেলেও অনুমিতা তার সাংবাদিকের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বুঝতে পারে এই দয়ার পিছনে লুকিয়ে আছে এক গভীর শঠতা। সে ভোম্বলকে মনে করিয়ে দেয় মানুষের কষ্ট দুই ধরনের হয়, সত্যিকারের কষ্ট আর মিথ্যে কষ্ট। নারায়ণের কষ্টটা কোন ধরনের তা সময়ই বলে দেবে। ফেরার পথে অনুমিতার মনে খটকা লাগে। সে গেটের কনস্টেবলকে ওই কান্নাকাটি করা মেয়েটির পরিচয় জিজ্ঞেস করে, আর সে জানতে পারে মেয়েটির নাম ললিতা সরকার, যে বছর 2 আগে স্বামীকে খুন করার দায়ে জেলে এসেছে। কিন্তু এখানেই রহস্য ঘনীভূত হয়। কনস্টেবল জানায় যে ললিতা গত 2 বছরে একবারও জেল থেকে বের হয়নি। তাহলে জেল সুপার কেন পেরোলে যাওয়ার মিথ্যে গল্পটা শোনালো? জেলের 4 দেয়ালের মধ্যে ললিতা গর্ভবতী হলো কি করে? এই একটি প্রশ্ন অনুমিতার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ললিতার ঘটনাটি অনুমিতাকে ভাবিয়ে তোলে। সে বুঝতে পারে জেলের ভিতরে বড় কোনো অনিয়ম চলছে। সে তার বস সজলকে জানায় যে ললিতার কেসটি নিয়ে সে একটি বড় প্রতিবেদন করতে চায়। ললিতা একটি সম্পূর্ণ মহিলা কারাগারে থেকেও কিভাবে গর্ভবতী হলো এটা যদি জনসমক্ষে আসে তবে পুরো প্রশাসন নড়ে চড়ে বসবে, কিন্তু সজল তাকে বারণ করে। সে ভয় দেখায় যে ভারতের অনেক জেলেই সেক্স র্যাকেট চলে আর এর পেছনে যারা লাগে তাদের জীবন শেষ হয়ে যায়। কিন্তু জেদি অনুমিতা পিছে হাঁটতে নারাজ, প্রতিজ্ঞা করে ললিতার কেস সে ছাড়বে না। দ্বিতীয় দিন যখন অনুমিতা নারায়ণের ইন্টারভিউ নিতে যায় তখন পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। ইন্টারভিউয়ের মাঝখানেই অর্ণব বারবার অনুকে ফোন করতে থাকে। নারায়ণ তখন অদ্ভুতভাবে বলে ওঠে, আপনার বয়ফ্রেন্ড অর্ণব কল করছে, ধরে নিন। অনুমিতা অবাক হয়ে যায়, নারায়ণ কিভাবে অর্ণবের নাম জানে? নারায়ণ তখন তার ক্ষমতার দম্ভ দেখায় এবং সে জানায় তার নেটওয়ার্ক এবং অবজারভেশন দুটোই খুব শক্তিশালী। সে অর্ণবের চাকরির জায়গা, তার সততা সবকিছু সম্পর্কেই জানে। নারায়ণের কথা সুরে ছিল এক প্রচ্ছন্ন হুমকি, যা অনুমিতাকে অস্বস্তিতে ফেলে দেয়। এদিকে অর্ণব চিন্তিত হয়ে অনুকে নিতে জেলের গেটে চলে আসে। সে অনুকে জানায় যে তার কোম্পানির কাছে একটি খুব ডিস্টার্বিং ভিডিও এসেছে এবং তাদের দুজনকে খুব সাবধানে থাকতে হবে। অনু তখন উত্তেজিত হয়ে নারায়ণের হুমকির কথা অর্ণবকে বলতে থাকে। ঠিক সেই মুহূর্তেই একটা বিশাল ট্রাক এসে তাদের গাড়িতে সজোরে ধাক্কা মেরে দেয়। হাসপাতালে যখন অনুর জ্ঞান ফেরে সে জানতে পারে এক হৃদয় বিদারক সংবাদ। সে প্রাণে বেঁচে গেলেও অর্ণব কোমায় চলে গেছে এবং অনু সে গর্ভবতী এখন। ডাক্তাররা বলতে পারছেন না যে কবে অর্ণব সুস্থ হবে এবং আদেও অর্ণব কোনোদিন সুস্থ হবেও কিনা।
অর্ণবের বুকে মাথা রেখে অনুমিতা কান্নায় ভেঙে পড়ে। তাকে যে সে এখন একাই লড়াই করতে হবে সেটা অনু খুব ভালোভাবে বুঝে যায়। এদিকে হাসপাতালে বসে সজল অনুকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু অনু নিশ্চিত যে এটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না, নারায়ণ সান্যালি এটা করিয়েছে। অনু বুঝতে পারে জেলের ভিতরে ললিতা এবং তার মতো আরও অনেক মেয়ের সাথে যা ঘটছে তার সাথে নারায়ণের সরাসরি যোগ আছে। সে জানতে পারে রূপপুর জেলে গত 1 বছরে 5টি গর্ভপাত বা অ্যাবর্শন হয়েছে, যা 4টি হয়েছে গত 6 মাসের মধ্যে, ঠিক যতদিন ধরে নারায়ণ জেলে আছে। অনুমিতা গোপনে তদন্ত চালিয়ে যায়। সে রেকর্ড রুম থেকে তথ্য বের করে যে গত 1 বছরে জেল থেকে পেরোলে যাওয়া 7-8টি মেয়ে আর ফিরে আসেনি, তারা গায়েব হয়ে গিয়েছে। তার মানে যারা গর্ভপাত করাচ্ছে তারা জেলে থেকে যাচ্ছে, কিন্তু যারা রাজি হচ্ছে না বা অন্য কিছু ঘটছে তারা উধাও হয়ে যাচ্ছে। নারায়ণ সান্যাল অনুকে থামানোর জন্য বারবার হুমকি দিতে থাকে। সে এমনকি হাসপাতালে গিয়েও অনুকে সাবধান করে আসে, কিন্তু অনুমিতা দমে যাওয়ার পাত। এর মধ্যেই ঘটে আরও একটা ট্র্যাজেডি। অর্ণবের বাবা, যিনি ছেলের শোকে কাতর ছিলেন, নিজের বাড়িতেই তিনি খুন হয়ে যান। কেউ একজন অর্ণবের ঘরে ঢুকে কিছু খুঁজছিল, আর সেই সময় অর্ণবের বাবা তাকে দেখে ফেলায় তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়। খুনি ছিল এক মহিলা, যার নাম আমরা পরে জানতে পারি মিলি। এখানেই শেষ নয়, অর্ণবের বন্ধু সার্থক, যে অনুকে কিছু গোপন তথ্য দিতে চেয়েছিল, তাকেও মিলি নির্মমভাবে হত্যা করে। সার্থকের ফ্ল্যাটে গিয়ে তার লাশ দেখে অনু বুঝতে পারে কি এই লড়াইটা এখন আর শুধু সাংবাদিকতার নয়, এটা এখন তার অস্তিত্ব রক্ষার লড়াই। সে অর্ণবের দেওয়া একটা কবিতার সূত্র ধরে অর্ণবের বাড়িতে লুকিয়ে রাখা একটি পেন ড্রাইভও খুঁজে পায়, কিন্তু দুর্ভাগ্যবশত মিলি এবং তার দলবল এসে সেই পেন ড্রাইভটা ছিনিয়ে নিয়ে যায়। সব প্রমাণ হাতছাড়া হওয়ার পর এবং একের পর এক আপন মানুষকে হারিয়ে অনুমিতা বুঝতে পারে বাইরে থেকে এই লড়াই জেতা সম্ভব নয়, তাকে নামতে হবে সেই নরকের ভেতরে যেখানে এই শয়তানের রাজত্ব। সে এক ভয়ানক পরিকল্পনা করে। সে জানত সার্থকের খুনের দায় তার উপর চাপানোর চেষ্টা চলছে। সে পালিয়ে না গিয়ে নিজেই পুলিশের কাছে ধরা দেয়, যাতে তাকে রূপপুর জেলে পাঠানো হয়। এটি ছিল তার নিজের তৈরি করা একটি ফাঁদ। এদিকে জেল সুপার ভিক্টর পাকরাশি তাকে দেখে অবাক হয়। সে বুঝতে পারে অনুর কোনো গোপন উদ্দেশ্য আছে, কিন্তু অনুমিতা তাকে সোজাসাপটা জানিয়ে দেয় তাদের সিস্টেম পৌঁছে গেছে। এর শাস্তি হিসেবে তাকে পাঠানো হয় আমদানি ওয়ার্ডে। এবার কনস্টেবল তাকে সাবধান করে দেয় যে এই ওয়ার্ড নরকের চেয়েও জঘন্য, আর এখানে টিকে থাকতে হলে আম্মি জানের হুকুম মেনে চলতে হবে। আমদানি ওয়ার্ডে ঢোকার সাথে সাথেই শুরু হয় আম্মি জান এবং তার চামচাদের অত্যাচার। আম্মি জান জেলের ভেতরের এক ত্রাস। সে অনুমিতাকে দেখে বিদ্রুপ করে এবং শাস্তি হিসেবে তাকে জঘন্যতম নোংরা ওয়াশরুম পরিষ্কার করতে বাধ্য করে। গ্লাভস ছাড়া খালি হাতেই সেই দুর্গন্ধময় টয়লেট পরিষ্কার করতে গিয়ে অনুমিতা অসুস্থ হয়ে পড়ে, বমি করতে থাকে। কিন্তু অত্যাচার এখানেই থামে না। স্নান করার সময় আম্মি জানের চেলারা অনুর মুখে প্লাস্টিক পেঁচিয়ে তাকে হত্যা করার চেষ্টা করে। যখন মনে হচ্ছিল কি অনুর প্রাণ প্রায় বেরিয়েই যাবে, ঠিক তখনই সেখানে উপস্থিত হয় বিলকিস। এবার বিলকিসটা কে? কনস্টেবল এবং কয়েদিরা বিলকিসের নাম শুনেই ভয় পালিয়ে যায়। কে এই বিলকিস? কেন সবাই তাকে জমের মতো ভয় পায়? জেল হাসপাতালে অনুমিতার সাথে বিলকিসের পরিচয় হয় একটু অদ্ভুতভাবে। জেলে সবাই জানে বিলকিস এক ভয়ঙ্কর মহিলা, যে জেল সুপারের সাথে বাজি ধরে জেল থেকে পালিয়েছিল। সে নাকি লেসবিয়ান এবং সুযোগ পেলে মেয়েদের উপর অত্যাচার করে। জেল সুপার অনুকে শাস্তি দেওয়ার জন্য বিলকিসের সেলে পাঠিয়ে দেয়, যাতে বিলকিস তাকে নির্যাতন করে। কিন্তু বিলকিসের সেলে ঢোকার পর অনুমিতা এক ভিন্ন সত্য আবিষ্কার করে। বিলকিস আসলে কোনো খারাপ মানুষ নয়। সে তার অতীত জীবনের এক মর্মান্তিক ঘটনার শিকার। স্বামী এবং শ্বশুরবাড়ির অত্যাচার থেকে বাঁচতে এবং নিজের মেয়েকে রক্ষা করতে সে খুনি হয়েছিল। জেলে নিজেকে বাঁচানোর জন্য সে এই ভয়ঙ্কর ইমেজ তৈরি করে রেখেছে। অনুমিতা এবং বিলকিস একজোট হয় এবং সে অনুকে জানায় জেলের আসল রহস্য। জেল সুপার এবং নারায়ণ মিলে জেলের কম বয়সী মেয়েদের ভয় দেখিয়ে বা প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে। যারা গর্ভবতী হয়ে পড়ে তাদের জোর করে গর্ভপাত করানো হয়, আর যারা অবাধ্য হয় তাদের পাচার করে দেওয়া হয়। এই পাচার করাটাকেই জেলের ভাষায় বলা হয় মশলা। গল্পের চূড়ান্ত পর্যায়ে জেল সুপার এবং নারায়ণ ঠিক করে যে আজ রাতে মশলা পাঠানো হবে, অর্থাৎ কিছু
কিছু মেয়েকে পাচার করা হবে। নারায়ণ নিজেই এই অপারেশনে উপস্থিত থাকার সিদ্ধান্ত নেয়। তারা মেয়েদের ভ্যানে তোলে, কিন্তু গন্তব্যে পৌঁছানোর পর যখন কয়েদিদের নামানো হয় তখন তারা অবাক হয়ে দেখে একটি অতিরিক্ত মেয়ে ভ্যানে রয়েছে। সেই মেয়েটি আর কেউ নয়, অনুমিতা সেন। বিলকিসের সহায়তায় সে জেলের ভ্যানে লুকিয়ে পড়েছিল। অনুমিতাকে দেখে নারায়ণ ভীষণভাবে চমকে ওঠে। সে ভাবে অনুকে তখন মেরে ফেললেই সব ঝামেলা মিটে যাবে। নারায়ণ তখন অনুকে মারার জন্য তেড়ে আসে এবং তার সাথে ধস্তাধস্তি শুরু হয়। ঠিক সেই মুহূর্তে অনুর কাপড় থেকে খুলে পড়ে একটি গোপন ক্যামেরা। নারায়ণ বুঝতে পারে যে তার সব কুকর্ম রেকর্ড হয়ে গেছে। সে পাগলের মতো অনুকে মারতে থাকে আর সে দম্ভ করে বলে কি তাকে কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু তখনই সাইরেনের শব্দে চারপাশ কেঁপে ওঠে। সিআইডি অফিসাররা এসে পুরো এলাকা ঘিরে ফেলে। অনুমিতা তখন নারায়ণকে জানায় যে এই ক্যামেরা শুধু রেকর্ড করছে না, বরং লাইভ টেলিকাস্ট করছে। আর এই লাইভ ফুটেজ দেখছেন ক্যাবিনেট মিনিস্টার শুভ্র এবং পুরো দেশবাসী। শুভ্র শুরু থেকেই অনুমিতার এই পরিকল্পনার অংশ ছিল। অনুমিতার এই মাস্টার প্ল্যানের কাছে নারায়ণের সমস্ত ক্ষমতা ধূলিসাৎ হয়ে যায়। বাঁচার শেষ চেষ্টা হিসেবে নারায়ণ অনুকে গুলি করতে চায়, কিন্তু অনুমিতা সাহসিকতার সাথে পিস্তল কেড়ে নিয়ে আত্মরক্ষার্থেই নারায়ণকে গুলি করে। নারায়ণের মৃত্যু হয় আর সেই সাথেই শেষ হয় এক বিশাল অপরাধ সাম্রাজ্যের। নারায়ণের মৃত্যুর পর জেল সুপারও গ্রেফতার হয়। সজল, যে আসলে নারায়ণের গুপ্তচর ছিল এবং অনুর প্রতিটি পদক্ষেপের খবর পাচার করত, তার মুখোশও খুলে যায়। অনু সজলের মুখে রেজিগনেশন লেটার ছুঁড়ে মারে এবং জানিয়ে দেয় যে সে কোনো শয়তানের দালালের অধীনে কাজ করবে না। অনুমিতা ঘোষণা করে যে সে তার নিজের চ্যানেল অনুসন্ধান নিয়ে খুব শীঘ্রই ফিরবে। গল্পটি এখানে শেষ হলেও এটি একটি নতুন যুদ্ধের ইঙ্গিত দিয়ে যায়। অন্যায় যেখানেই থাকবে, অনুমিতা সেখানেই পৌঁছে যাবে তার ক্যামেরা এবং অদম্য সাহস নিয়ে। প্রিয় দর্শক, আজকের এই লোমহর্ষক কাহিনী আপনাদের কেমন লাগলো? সত্যের জন্য একজন নারীর এই একা লড়ে যাওয়ার গল্প যদি আপনাদের মন ছুঁয়ে যায়, তবে ভিডিওটি একটি লাইক অবশ্যই করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওতে আরও একটি রহস্যময় গল্প নিয়ে আসছি, তাই মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।